12 বছর বয়সে দুঃসম্পর্কের এক কাকার নোংরা স্পর্শের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আজও সাহস করে সেই কথা নিজের মাকে বলতে পারিনি। সেই সময় শারীরিক সম্পর্কের বিষয়ে না জানলেও তার স্পর্শ যে খারাপ ছিল সেটা উপলব্ধি করতে পেরেছিলাম। আমি জানি না কিভাবে পারলাম ওদিন বুঝতে। আজ মনে হয় আল্লাহর অশেষ রহমত ছিল বলেই বোধহয় সেদিন আমার মাঝে ভালো খারাপের অনুভব জন্ম নিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আজ বুঝতে পারি সেদিন কাকা আমার সাথে কী করতে চেয়েছিলেন। আজও ওই দিনের ঘটনা মনে পড়লে আঁটকে উঠি। সবচেয়ে বেশি যন্ত্রণা হয় তখন যখন ভাবি আমি এই ঘটনার কথা আমার মাকেও বলতে পারিনি। এসব বলতে বলতে সেদিন স্মৃতিতে ভেসে যায় পারুল। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। বিকালবেলা পাশের বাড়ির মুন্নির সঙ্গে খেলার উদ্দেশ্যে বের হয় পারুল। মুন্নি বাড়িতে না থাকায় ফেরত চলে আসে পারুল। বাড়ির রাস্তা আসতে পশ্চিম দিকে থাকা এক বাড়ি থেকে কাকা ডাক দেয়। পারুল তার কথায় সাড়া দিলে কাকা বলে, মা তোকে ডাকছে, এদিকে আয়। এই কথা শুনে পারুল কোনো কিছু না ভেবে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখানে উল্লেখ্য যে কাকা অবিবাহিত, তার মা ভীষণ বৃদ্ধ, সব কাজ করতে পারে না। সেজন্য মাঝে মাঝে পারুল বা তার মা তাকে নানা কাজে সাহায্য করে। প্রতিবেশী হিসেবে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় পারুলের মা নিজ ইচ্ছায় সাহায্য করে। মায়ের সঙ্গে পারুলও সাহায্য করে। তাই কোনো প্রশ্ন ছাড়াই দাদির কাছে যায় পারুল। ঘরে প্রবেশ করে পারুল বুঝতে পারে দাদি বাড়ি নেই। সে চলে আসতে যাবে তখনই সে কাকা তার হাত ধরে। পারুল আটকে ওঠে। অজানা ভয়ে তার গা শিউরে ওঠে। পারুলের গায়ে একটি কামিজ ছিল। মাথায় ওড়না দিয়ে সবসময় পারুল চলাফেরা করত। কাকা যখন তার মাথায় ওড়না ছাড়তে যায় তখন পারুল কোনো কিছু না ভেবে মা বলে চিৎকার দিয়ে কান্না করে দেয়। তার চিৎকার শুনে মুখ চেপে ধরে কাকা। পারুল হাতে কামড় বসিয়ে দেয়। অতঃপর পারুলের চিৎকার হার মানে কাকা তাকে ছেড়ে দেয়। সুযোগ পেয়ে পারুল ওই বাড়ি থেকে দৌড়ে চলে আসে। সে আসছিল, পেছনে কাকা বলে, মজা করছিলাম পারুল। আরে পাগল, কান্না করিস না, মজা করছিলাম। পারুল কোনো কথা না ভেবে কান্না করতে করতে চলে আসে। তবে সেই ঘটনার কথা সাহস করে তার পরিবারকে বলতে পারে না, কারণ সে এমন এক পরিবারে জন্ম নিয়েছে যেখানে সম্মানই বড়। এতটুকু বয়সেই সে শিখেছে মেয়েদের গায়ে কেউ হাত দিলে তার সম্মান চলে যায়। আশেপাশের মানুষ মেয়েটাকে তার পরিবারকে নিয়ে নানা কটূক্তি করে। এসব নানা কারণে পারুল এই ঘটনার কথা সাহস করে কাউকে বলতে পারে না। এতক্ষণ ডাক্তার মায়েশা জামান তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি তার পেশেন্ট নদীকে বলছিল। পারুলের ঘটনা শুনে প্রথমবারের মতো নদী তার দিকে তাকায়। এটা দেখে পারুল কিছুটা খুশি হয়। অন্তত নদী কিছুটা হলেও রেসপন্স করেছে। পারুল খুব সুন্দরভাবে নদীর উদ্দেশ্যে বলে, শুধুমাত্র সম্মানের জন্য যা আমি আমার পরিবারের কাছে কথাটি বলতে পারিনি। বিষয়টি এমন নয়, আমি তখন খুব ছোট। সম্মান সম্পর্কে অত গভীরে ভাবার মতো বয়স আমার ছিল না। তাই শুধুমাত্র সেই জন্য চুপ ছিলাম, এটা ভুল। বরং আমি চুপ ছিলাম ভয়ে। আমার বাবা মায়ের সঙ্গে আমার তেমন সম্পর্ক তৈরি হয়নি যে সাহস করে তাদের এসব বলবো। আমার মনে হয়েছিল আমি তাদের এসব বললেই তাদের সম্মান নষ্ট হবে, যেটার জন্য তারা আমাকে দায়ী করবে, আমাকে বকবে, আমাকে মারবে। সেই ভয়ে চুপ ছিলাম। অথচ তখন কিন্তু আমি জানতামও না কাকা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। এটুকু থেমে পারুল পুনরায় বলে, আমার এই কথাগুলো বলার কারণ হলো মেয়েরা এমনই, তারা এভাবে পরিবারের কথা ভেবে, সম্মানের কথা ভেবে নিজের ভয় থেকে চুপ থাকে। চুপ থেকে একটি অন্যায় মেনে নেয়। অন্যায়কারী চোখের সামনে সুখে দিন কাটাচ্ছে সেটা দেখেও সে চুপ থাকে। এখানে আমরা নিজেরা নিজেদের কাছে হেরে যাই। অতঃপর পারুল কিছুটা আবেগী হয়েই বলে, আমার সাথে যে এত বড় অন্যায় করতে যাচ্ছিল, আমি তাকে আমার ঘরে বিভিন্ন অনুষ্ঠানে হাসি মুখে খেতে দেখেছি। আমার বাবা মায়ের সঙ্গে হাসি মুখে গল্প করতে দেখেছি। তুমি জানো এটা কত যন্ত্রণার? হয়তো জানো না, কিন্তু আমি জানি আজও সেই লোকটা যখন আমাদের বাড়িতে এসে গল্প করে তখন আমার মনের ভেতর এক চাপা কষ্ট অনুভব হয়। সেদিন যদি আমি কোনোভাবে তার শিকার হতাম তাহলে আমার কি হতো? এ কথাটি ভেবে আজও আমি ভয় পাই। তাকে দেখলে তীব্র এক ঘৃণার জন্ম হয়। আমার পরিবার তার সাথে গল্প করছে, এটা আমি মেনে নিতে পারি না।
তাই আমি বলবো, তোমার সঙ্গে যাই হোক না কেন, তুমি চুপ থেকো না। আমি চুপ থেকে যেভাবে একজন দোষীকে মুক্ত বাতাসে বাঁচার সুযোগ দিয়েছি, তেমন ভুল তুমি করো না। এটা অনেক বেশি যন্ত্রণার। এত কিছু পরও নদী চুপ। সে নিজের মুখ দিয়ে একটা শব্দ বের করে না। পারুল হতাশ হয়ে পড়ে। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাইসা জামান তার জীবনে তার গ্রামে পারুল নামক পরিচিতি পাওয়া অতি সাধারণ মেয়েটির সাথে ঘটে যাওয়া এত বড় ঘটনার কথা বলেও নদীর মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। এক্ষেত্রে মাইসা অর্থাৎ পারুল চিন্তিত হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, তবে আমার ভাবনা কি ভুল? নদীর সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পারুল যখন মনে মনে এসব ভাবছিল, ঠিক সেই মুহূর্তে নদী প্রশ্ন করে, আপনি আমাকে আপনার জীবনের এই তিক্ত গল্পটা কেন শোনালেন ডাক্তার ম্যাডাম? পারুল এ প্রশ্নের জবাব না দিয়ে নদীর চোখের দিকে গভীর নজরে তাকায়। সে নদীর চোখের ভাষা পড়ার চেষ্টা করে। নদী বুঝতে পেরে বলে, আমার মা ভাবে আমি পাগল হয়ে গেছি। আমি রাতের বেলা ঘুমের মধ্যে চিৎকার করে উঠি, একা একা মাঝে মাঝে কথা বলি, অল্পেতে ভয় পেয়ে যাই, ক্লাসের কারোর সাথে মিশি না, একা ঘরে সারা দিন পড়ে থাকি, কারো কোনো প্রশ্নের জবাব দেয় না। এগুলো সব আমার পাগল হওয়ার লক্ষণ। সেটা ভেবে আমার মা আপনার কাছে নিয়ে আসলো। একজন পাগলের সাথে আপনার ঘটনার কোনো মিল রয়েছে? নদীর এসব কথা শুনে অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ বুঝতে পারে সে যা ভাবছে সেটাই ঠিক। নদীর ঘাড়ের চিহ্ন তার নিশ্চুপ হয়ে যাওয়া, তার ভয় হঠাৎ চিৎকার করে ওঠা, সবই তার নির্যাতনের বহিঃপ্রকাশ, যেটা তাকে মানসিকভাবে ট্রামাটিক করে তুলেছে। পারুল এবার নদীর প্রশ্নের জবাবে সুন্দরভাবে বলে, আমার গল্পটা তোমাকে এজন্য বললাম কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক মেয়ের জীবনে এমন খারাপ সিচুয়েশন রয়েছে। যার নেই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারবে সে সরাসরি এসবের শিকার না হলেও কারো নোংরা চোখে নোংরা ভাষার শিকার ঠিকই হয়েছে। তা আমি জানতে চাচ্ছি, তোমার জীবনে এরকম কোনো ঘটনা নেই তো? নদী এই কথা শুনে আতঙ্কিত চোখে পারুলের দিকে তাকায়। পারুল যথেষ্ট শান্তভাবে জিজ্ঞেস করে, কেউ তোমার সাথে খারাপ করেছে? নদীর চোখের সামনে কিছু ভেসে উঠতে সে না বলে চিৎকার করে ওঠে। মুহূর্তের মাঝে নদী উত্তেজিত হয়ে পড়ে। সে না বলে চিৎকার করতে থাকে। নদীর স্মৃতিতে আবছা করে সব কিছু ভেসে তখন থেকে উঠেছিল যখন সে পারুলের জীবনের ঘটনা শুনছিল। সেই সময় থেকে সে ভীষণ ভয় পাচ্ছিল, যা পারুল স্পষ্টভাবে লক্ষ্য করে। তবে যখন নদীকে সরাসরি জিজ্ঞেস করা হয়, তখনই তার চোখে আবছা নয়, স্পষ্টভাবে তার সাথে ঘটা ঘটনা ভেসে ওঠে। তাই সে উত্তেজিত হয়ে পড়ে, যা চিৎকার হিসেবে বাইরে বেরোয়। নদীর চিৎকার শুনে তার বাবা মা ভেতরে প্রবেশ করে। নদী তার মাকে দেখে তাকে জড়িয়ে ধরে, তার বুকের মাঝে মুখটা লুকিয়ে নেয় আর বলে, মা, আমি এখানে থাকবো না, আমি পাগল নই, আমাকে ছোট আন্টির বাসায় দিয়ে আসো, আমি পাগল নই। পারুল কোনো কথা না বলে সে নদীর হাব ভাব গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে। নদীর মা মেয়ের এমন অবস্থা দেখে বলে, মা, কান্না থামাও, কিছু হয়নি মা, আমি তোমাকে এখানে রাখবো না, আমরা এখনই বাসায় যাব। বাসায় যাবার কথা শুনে নদী উচ্চ শব্দে না বলে ওঠে, যার অর্থ সে বাসায় যাবে না। সেটা বুঝতে পেরে তার মা বলে, আচ্ছা, আমরা বাসায় যাব না, আমরা আন্টির বাসায় যাব। এই কথা বলে নদীর মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। নানা কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করে। কিছু সময় পর নদী আবারও নিশ্চুপ হয়ে যায়, আগের মতো নির্বাক হয়ে থাকে। নদীর বাবা এসব দেখে বলে, নদীকে নিয়ে চলো রিমি। নদীর মা পারুলের থেকে বিদায় নিয়ে আজকের মতো চলে যাওয়ার অনুমতি চায়। পারুল অনুমতি দিলে তারা চলে যায়। পারুল তারা দৃষ্টির সীমার বাইরে চলে যাওয়ার আগ অবধি নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর মনে মনে বলে, সঠিক প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করা ঠিক হবে না। কি পারুলের কথায় চমকে ওঠে নদীর মা। সে তার কথা একদম বিশ্বাস করতে পারছে না। তাই বলে, আপনি ভুল ভাবছেন, আমার মেয়ের ঘাড়ে বিড়ালে আঁচড় দিয়েছে, তার দাগ, আর আপনি সেটার ভুল ব্যাখ্যা বের করেছেন। এই আপনার ডাক্তার হওয়ার নমুনা। আমার বান্ধবী বলেছিল আপনি অনেক ভালো ডাক্তার, আমার মেয়ের মানসিক সমস্যা দূর করে দেবেন। এই তার নমুনা। প্লিজ আপনি একটু শান্ত হন, উত্তেজিত হবেন না প্লিজ। পারুলের কথায় নদীর মা বিরক্ত নিয়ে তার দিকে তাকায়।
পারুল যথেষ্ট স্বাভাবিক ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কের পর নদীর মা বলে, নদী তো সারাদিন বাসায় থাকে, বাড়িতে তো এমন হওয়ার চান্স নেই। তাছাড়া ওর সাথে যদি এমন দুর্ঘটনা ঘটতো তা আমাকে বলতো না? সেটাই তো, সে আপনাকে বলতে পারছে না, ভয় পাচ্ছে। আপনার মা হিসেবে সন্তানের সে ভয় দূর করে তাকে সাহস দেওয়া উচিত। দেখুন মিসেস শাইলা, আপনার মেয়ে সারাদিন বাড়িতে থাকে, এর মানে এটা নয় যে বাড়িতে তার সাথে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। হতেই পারে। একজন মেয়ে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে শারীরিক নির্যাতনের শিকার হতে পারে। আর হ্যাঁ, সরি টু সে, আমিই বলতে বাধ্য হচ্ছি, আপনি মা হিসেবে খুবই অযোগ্য একজন মানুষ। মানে নদীর মা রাগান্বিত হলে পারুল শান্ত গলায় বলে, এটাই সত্যি। একজন মা হয়ে আপনি নিজের মেয়ের গায়ে থাকা নির্যাতনের চিহ্নকে বিড়ালের আঁচড় হিসাবে ধরে নিলেন। মানে সিরিয়াসলি, মা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারছেন না, আসলে বোঝার চেষ্টাই করছেন না। করলে অবশ্যই বুঝতেন। নদীর মা এই পর্যায়ে নিশ্চুপ হয়ে যায়। পারুল তাকে বোঝায়, কর্মজীবী মায়েদের এই এক সমস্যা, তারা নিজের কেরিয়ারে এত ফোকাস দেয় যে সন্তানকে অন্যের ভরসায় ফেলে রাখে, যেটা একদম ঠিক নয়। নিজের কাজ করেও মেয়েকে যথাযথ সময় দেওয়া যায়, মেয়ের সঙ্গে সেই সখ্যতা গড়া যায়, যাতে মেয়ে নিজের মাকে তার বিশ্বস্ত বন্ধু হিসাবে ভাবতে পারে, জীবনের সব সমস্যা তার মাকে খুলে বলতে পারে। এই জন্য মিসেস শাইলার কাজ শেষে বাড়ি ফিরে কিছুটা সময় নদীকে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, হয়তো সে তখন ক্লান্ত থাকে, কিন্তু একজন মায়ের নিজের থেকে বেশি সন্তানের কথা ভাবা উচিত। এসব শুনে নদীর মা বলে, আপনি ঠিকই বলেছেন, আমি কর্মজীবনে এতই ব্যস্ত ছিলাম যে নদীকে সময় দিতে পারিনি। তাকে ছোট থেকে কাজের লোকের ভরসায় ছেড়ে রেখেছি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, বাড়িতে ওর সাথে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে। বাড়িতে তো কোনো পুরুষ নেই, আপনার স্বামীকে আপনার পুরুষ মনে হয় না? পারুলের এই কথা শুনে নদীর মা একদম হতভম্ব হয়ে যায়। সে একদম বাকরুদ্ধ হয়ে বলে, পারুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আমার এই কথাটি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, তবে আমি যদি ভুল না হই তবে এসব আপনার স্বামী মিস্টার মাহমুদের কাজ, অর্থাৎ নদীর বাবার। আপনি জানেন আপনি কি বলছেন? জি হ্যাঁ জানি, আর এটাও জানি মাহমুদ সাহেব নদীর বায়োলজিক্যাল ফাদার নন, সে আপনার দ্বিতীয় স্বামী, নদীর সৎ বাবা। এখানে পারুল নদীর মাকে নানা কথা বলে, যার সারমর্ম হলো তার সন্দেহ মাহমুদ সাহেবের উপর। সন্দেহ মিথ্যা হতে পারে, কিন্তু নদীর বাড়িতে থাকতে না চাওয়া, তার বাবাকে ভয় পাওয়া, বাবা কাছে আসলে দূরে সরে যাওয়া, সব কিছু এসবের ইঙ্গিত দিচ্ছে। নিজের মেয়ের সুস্থতা চাইলে মিসেস শায়লা তার সঙ্গ দিয়ে তার কথা মতো নদীর সাথে আচরণ করা উচিত। অবশেষে মিসেস শায়লা নিজের সন্তানের কথা ভেবে পারুলের কথায় রাজি হয়। পারুল নদীর কাছে এসে বসে। এইটা নদীর ছোট আন্টির বাসা, নদী এখন এখানেই থাকছে। পারুলের সঙ্গে নদীর মাও এসেছে। পারুল নদীর হাত ধরে বলে, আমি তোমাকে যে গল্পটা বলছিলাম তাতে কোনো মিথ্যা নেই। সেদিন আমার ভয় জিতে গিয়ে আমাকে হারিয়ে দিয়েছিলে, যার ফলস্বরূপ যে আমার অপরাধী তার জন্ম হয়েছে, অথচ জয় হওয়ার কথা ছিল আমার, কিন্তু হয়নি। একটু থেমে পারুল আবার বলে, ভয় এবং জয় এই দুটোর মাঝখানে শুধুমাত্র একটি এবং দাঁড়িয়ে আছে। তুমি যদি ভয়কে কাটিয়ে এবং শব্দটিকে সরিয়ে জয়কে ছিনিয়ে নিতে পারো, তাহলে দেখবে তোমার দেখাদেখি সমাজের অনেক মানুষ এগিয়ে আসবে। অনেক মেয়েরা ভয়কে জয় করে তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। তাই এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি ভয়কে বেছে নেবে নাকি জয়কে ছিনিয়ে নেবে। পারুল এভাবে নানা কথা বলে নদীকে বোঝায়। নদীর মা ও মেয়েকে জড়িয়ে অনেক আশ্বাস দেয় তার সাথে যা হয়েছে তা বলার জন্য। নদীর মা মেয়েকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। তারপর বলে, আমি মা হিসেবে ব্যর্থ, আমি তোর খেয়াল রাখতে পারিনি। কিন্তু মা, তুই ভয় পাস না, বিশ্বাস কর, তোর মা তোর খারাপ চায় না, সে তোর জন্য সব করবে। তোর সাথে যাই হয়ে যাক না কেন, যেই তোকে ভয় দেখাক না কেন, তুই নির্ভয়ে সবটা বল। আমি তোকে কথা দিচ্ছি, তোর হয়ে যা করা লাগে সেটা আমি করব। তোর এই মা তোর জন্য সব করবে। এসব শুনে নদী যখন কিছু বলতে যাবে তখন তার বাবা মাহমুদ চলে আসে। তাকে দেখে নদী চুপ হয়ে যায়, ভয় পেয়ে মাকে আঁকড়ে ধরে। এই প্রথম নদীর এমন আচরণ দেখে নদীর মায়ের পারুলের কথাই সত্যি বলে মনে হচ্ছে।
এভাবে কিছুদিন কেটে যায়। নদীর মা এবং পারুল মিলে তাকে নানাভাবে সাহস দেয়, মোটিভেট করে। তবে এসবে মাহমুদ বিরক্ত হচ্ছিল। সে নদীকে ডাক্তার দেখাতে বারণ করে। এই কাজটি প্রথম থেকে সে করছিল। তার কথা, নদী সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, তার কিছু হয়নি, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। তার এসব কর্মকাণ্ড আগে নদীর মা সন্দেহ নজরে না দেখলেও এখন দেখে। অতঃপর একদিন নদীকে সরাসরি বলে, মাহমুদ তোর সাথে কিছু করেছে। এই কথা শুনে নদী ভয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার মা তাকে সত্যি বলার সাহস দেয়, তাকে সব বলতে বলে। অতঃপর নদী তার ভয়কে জয় করে সব বলতে শুরু করে। কিছুদিন যাবৎ নদী তার মায়ের সঙ্গ পেয়ে তার মা যে তাকে কতটা ভালোবাসে তা উপলব্ধি করতে পেরেছে। তার মা তার জন্য যে দ্বিতীয় বিয়ে করেছে সেটাও বুঝতে পারে। এতদিন তো তার মা তাকে সময় দেয়নি, তাই নদীর মনে হতো তার মায়ের প্রতি তার কোনো টান নেই। তার মা মাহমুদকে ভালোবাসে, তাই তার কথার দাম দিবে না। তাছাড়া যখন ঘটনাটি করে তারপর সে তার মাকে অনেকবার বলতে চেয়েছিল, কিন্তু তার মায়ের তার কথা শোনার সময় হয়নি। আজ যখন তার মায়ের ভরসা বিশ্বাস সে পেয়েছে তখন তার ভয় কেটে যায়। সে বলে, গত কয়েক মাস ধরে মাহমুদের আচরণ নদীর ভালো লাগে না। সুযোগ পেলেই সে তার গায়ে হাত দেয়। বিশেষ করে যখন থেকে নদীর ঋতুস্রাব শুরু হয় তখন থেকে তার এই আচরণ লক্ষ্য করে নদী। অতঃপর একদিন মাহমুদের নোংরামির শিকার হয় সে। মাহমুদ ফাঁকা বাসায় তার মায়ের অফিস টাইমে বাসায় এসে নদীর সঙ্গে নোংরামি করে। সেদিন নদী অনেক চিৎকার করেছিল বলে তার বাবা নামক জানোয়ার তার মুখ ওড়না দিয়ে বেঁধে দিয়েছিল। সেই ঘটনার পর নদী তার মাকে সবটা বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। মাহমুদ তাকে অনেক ভয় দেখিয়েছিল, যার ফলস্বরূপ দিনের পর দিন মাহমুদ তার সাথে খারাপ করতে শুরু করে। এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে নদী মানসিকভাবে ভেঙে পড়ে। তার নানা মানসিক সমস্যা দেখা দেয়। সে রাতে ঘুমোতে পারে না, ঘুমোতে গেলে ওসব খারাপ স্মৃতি চলে আসে। সে ভয়ে ছিটিয়ে যায়। হঠাৎ হঠাৎ ওসব ঘটনা ভেবে ভয় পায়। এসব শুনে নদীর মা মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তার অগোচরে এত ঘটনা ঘটে গেছে, যে মানুষটিকে সে নিজের সন্তানের বাবা হিসাবে তার জীবনে নিয়ে আসছে সেই এত বড় অমানুষ। এজন্যই বলে, সন্তান থাকা অবস্থায় বিয়ে করতে হলে অবশ্যই যাচাই করে নিন সে আপনার সন্তানের যোগ্য বাবা হতে পারবে কিনা। নদীর মাত্র 13 বছর বয়স। এতটুকু বয়সে তার ওপর দিয়ে কি গেল সেটা বুঝতে পেরে নদীর মা কান্নায় ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় মাহমুদকে সে শাস্তি দিবেই। সে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিলে পারুল থামায়। তারপর বলে, প্রমাণ ছাড়া কিছুই করতে পারবেন না, উল্টো আপনার মেয়ের সম্মান যাবে, তাতে সমাজে ছোট হতে হবে। আপনি কি বলতে চান এত কিছু জেনেও আমি চুপ থাকবো? না, এজন্য আপনাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে, যার জন্য নদীর সাহায্য লাগবে। তাই আপনাকে নদীকে সেই সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে হবে। পারুল পুরো বিষয়টি খুলে বলে প্রথমে অবশ্য নদী রাজি হচ্ছিল না। সে ভয় পায় মাহমুদকে, তবে তার মা তাকে ভরসা দেয় তার কিছু হবে না। এবার যখন তার মা সব জানতে পেরেছে তখন সে কখনোই মাহমুদকে তার কাছে ঘেঁষতেও দিবে না। অতঃপর নদী এবং তার মা মিলে মাহমুদকে দিয়ে তার দোষ স্বীকার করায়। মাহমুদ একা ঘরে যখন নদীকে সব বলে তাকে ভয় দেখাচ্ছিল, সেই সময় সুযোগ নেয়। তারা সবটা তার ক্যামেরাবন্দি করে। উল্লেখ্য যে এইটাই তাদের পরিকল্পনা ছিল। অতঃপর মাহমুদের নামে মামলা করে দেয় নদীর মা। এসব কাজে পারুল তাদের অনেক সাহায্য করে। পরিশেষে নদী ন্যায় বিচার পায়। সে এবং তার মা নতুন করে নিজেদের জীবন শুরু করে। তাদের এই নতুন জীবনে পায়েল শুভাকাঙ্ক্ষী হিসেবে অনেক ভূমিকা পালন করে। পারুলের ডাক্তার হিসেবে অবশ্য এতটা করার কথা ছিল না, তবুও করেছে। হয়তো নিজের অপরাধীকে শাস্তি দিতে না পারার গ্লানি থেকে করেছে, নাকি সে একজন মেয়ের মা সেজন্য করেছে, তা জানার নেই পারুলের। তবে নদীকে সুস্থ স্বাভাবিক এক জীবন দিতে পেরে তার খুব ভালো লেগেছে। তাছাড়া নদীর জীবনটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে পারুল সমাজকে দেখাতে চেয়েছিল, সমাজের আনাচে কানাচে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। একটু সাহসের অভাবে ভয় এবং জয়ের মাঝে পড়ে আমরা ভয়কে বেছে নিয়ে জয়কে ছুঁতে পারি না। সেটা যাতে কেউ না করে, নদীকে দেখে সাহস পেয়ে অন্তত কেউ একজন মুখ খুলুক তার জীবনের এমন অপ্রত্যাশিত ঘটনা নিয়ে। বন্ধুরা, আজকের গল্পটি আমরা এখানে শেষ করলাম। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন।
নতুন নতুন আরও গল্প শোনার জন্য গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।